ধরে নিলাম। কিন্তু ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আঞ্চলিক দলকে ভাঙার জন্য যারা সব থেকে দায়ী তারা কে? অনিমেষ বাবু খুদ। অনিমেষ বাবু খুদ আপনি তো বানিয়েছিলেন একটা এনসিপি। আপনি চিন্তা করলেন, শুভ বুদ্ধি এলো আপনার মধ্যে, বললো সব দল মিলে আমরা বানিয়ে ফেলবো আইপিপি, বানিয়ে আবার ভেঙে দিলে হয়ে গেলেন আইপিএফটি। এরপরে আপনার আবার চিন্তা এলো আমি মাথাতে চলে যাই। বারবার আপনি দল ভাঙছেন, দল গড়ছেন, আবার একটা দল থেকে অন্য দলে যাচ্ছেন। এই জন্য দায়ী আপনি নিজে। আঞ্চলিক দলকে যদি কেউ ভেঙে থাকে তাহলে প্রদ্যুৎ বাবু, অনিমেষ বাবুরা, বিজেপি না, ছোট ছোট আঞ্চলিক দল, ছোট ছোট আঞ্চলিক দলে যে সমস্ত কর্মী গরিব মানুষ তাদেরকে ক্ষমতা এবং তাদেরকে বাঁচার উপযুক্ত করে সুযোগ সুবিধা দিয়ে আমরা বাঁচিয়ে রাখছি। আমরা বরং তাদেরকে সাহায্য করছি। আর সেই জায়গায় ত্রিপ্রাসাদের মধ্যে যদি বাঙ্গন তৈরি করে, ত্রিপ্রাসাদের যদি ডিভাইড করে ডিভিশনের যে রুল প্লে করো, তাহলে তোমরা প্রদ্যুৎ বাবু, অনিমেষ বাবুরা, আইপিএমপি শুক্লাচরণ নোয়াতিয়া, প্রেমচন্দ কুমারিয়া এই কয়েকদিন আগেও প্রেস মিটে, কয়েকদিন আগেও জনসভায় তাদের বলতে বাধ্য হয়েছে। এক সময় আইপিএফটির 8 জন এমএলএ মন্ত্রী তাদেরকে টস করে ভেঙে এখান থেকে চলে গেল মেমার জমাতিয়ারা, অনিমেষ দেববর্মারা। আর সেই সময় এই প্রদ্যুৎ বাবু তো এনজিও করতেন। এই এনজিও করতে করতে তিনি সবাইকে ডাকলেন রাজা হিসাবে, मैं हूं आप सब चले आओ आप सब। ত্রিপ্রাল্যান্ড ছিল সেই সময় দাবি। রাজা তো সব সময় আমাদের সঙ্গে চালাকি করে, রাজার মতোই রাজত্ব করার চেষ্টা করেন। এটাই প্রমাণ। তিনি একটা শুধু শব্দ লাগিয়ে দিল ত্রিপ্রাল্যান্ডের সামনে, গ্রেটার ত্রিপ্রাল্যান্ড। এখন গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের ডেফিনিশন, সংজ্ঞা আমরা যখন চাইলাম ওনার কাছ থেকে, তিনি 5 বছর ধরে দিতে পারেননি। বলছেন মায়ের মার বাংলাদেশ, কক্সবাজার থেকে এইদিকে নেপাল, আসাম, মণিপুর, যত ত্রিপুরা রাজার ইয়ে ছিল, সীমানা ছিল, সবকে নিয়ে আমরা গ্রেটার ত্রিপ্রাল্যান্ড নেব। একবার বললেন। দ্বিতীয়বার ব্যাখ্যা দেওয়ার সময় বললেন সারা পৃথিবীতে যেখানে যেখানে ত্রিপ্রাসা আছে সবকে নিয়ে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড হবে। আমি তো একেবারে বেহুশ হয়ে পড়ে যাওয়ার উপক্রম ছিল, কারণ আমি তো রাজনীতির ছাত্র। আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছি, একটু হলে একটু রাজনীতিতে ছাত্র জীবন থেকে পড়াশোনা করেছি। তো তার জন্য বারে বারে আমার আগ্রহ জানার জন্য আমাকে যাতে বুঝায় গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের অর্থ, এই যে বোঝার চেষ্টা 5 বছর ধরে আমিও চালাচ্ছি, ওনারাও বোঝানোর চেষ্টা করছেন। এই কয়েকদিন আগে আরেকটা ব্যাখ্যা দিলেন প্রদ্যুৎ বাবু, বললেন बांग्लादेश को औकात दिखाने के लिए मैं ত্রিপ্রাল্যান্ড का मांग रखा। একটু হিন্দি বুঝতে অসুবিধা হলে, আমিও হিন্দি কম জানি। বাংলাদেশে औकात, এটা বাংলা কি হবে দাদা? বাংলাদেশকে তার যে যোগ্য জবাব দেওয়া দরকার। এই যে বাংলাদেশ যা করছে এখন, ইউসুফ সরকার বা এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আমাদের বিরুদ্ধে আছে না, তো প্রদ্যুৎ বাবু বলছেন বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য, আমি যদি একটু সহজভাবে বলি, বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য, চাপে রাখার জন্য আমি গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি করেছি। তিনি বলেছেন কে? আমার আপনার স্বঘোষিত আমাদের রাজা প্রদ্যুৎ বাবু। আমি চিন্তা করলাম তাহলে ত্রিপ্রাসার জন্য এই চলে যাবেন না, এই বিশ্রাম মঞ্চে কোথাও দাঁড়িয়ে তিনি চোখের জল ফেলে সেই দিনও রেবতী ত্রিপুরাকে আক্রমণ করেছিল জগাইবাড়িতে, সেই দিনও আমাকে আক্রমণ করেছিলেন তিনি একেবারে চোখের জল ফেলে। তারপরে ত্রিপুরা ছাড়া তো আমরা তো সহজ সরল হৃদয়ের মানুষ জানি। হ্যাঁ দে তা তোমরা কাপ ফুনুকাই গেছে তাই সেজে খেয়ে রাজা ভাই মাথা পাইছে নাই, রাজশাহী ভাই কাপ খাই কেবা যত বুদ্ধি খাই 18 জন এমডিসি এডিসিও সরকার খাগা তাও পক পাইকে আর আমি হিসাব সামনে দিয়া তাও নং সববারে বুদ্ধি শুনজব। তো কিসা হিগেরা কাবি ফুনুকো 5 বছর बताबो ব্যাখ্যারি তুমি। আরে ভাই এগ্রিমেন্ট খাইকে আরো শিশুয়ে কে ভাগে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড মানায় আপু মানা মুসুগো রেবতী ত্রিপুরা মানা মুসুগো কক বড় রোমান স্ক্রিপ্ট এগ্রিমেন্টের সময় যদি একটা লাইন লিখতেন, কক্সবরকে আজকে থেকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হলো,
এবং লিপি রোমান হরফ হবে। সিগনেচার উনিও করলেন, দিল্লির লোকেরাও করলো, আমার এখান থেকেও চিফ সেক্রেটারি করেছেন হয়তো বা। তো এটা তো আমাদের আন্দোলন করার দরকারই ছিল না। আর ওই দিন লাইভে আসার পরে তিনি এখন আবার উস্কানি দিচ্ছেন, ককবরক ছাত্রছাত্রী, অভিভাবক, মায়েরা, বোনেরা, আপনারা রাস্তায় নেমে পড়ুন, হাঙ্গামা করুন, পরীক্ষা আসছে ফেব্রুয়ারিতে, বোর্ডের পরীক্ষা হবে, তার আগে অফিস আদালত ভাঙচুর করে, এই কথাই তো বলতে চাইছেন। আমি এই জায়গায় আমি বলেছিলাম, ঠিক আছে রেবতী ত্রিপুরা খারাপ, বিজেপিতে বাঙালি পার্টিতে আছে। আমি বিজেপিতে যারা আছে আমরা নাকি বাঙালি পার্টিতে, আর নরেন্দ্র মোদী বাঙালি? হ্যাঁ না, ওই সর্বানন্দ সোনোয়াল আমাদের মতোই জনজাতি, কিন্তু মনে রাখতে হবে। উত্তর পূর্বাঞ্চলের একটা বড় রাজ্য আমাদের আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন কেন্দ্রীয় মন্ত্রী। আমরা সবাই মিলে সরকার চালাচ্ছি ভারতে। এই যে আমি যখন বললাম কংগ্রেস যদি আগে কাজ করতো, সিপিএম যদি কাজ করতো এই ভাষার জন্য, সংস্কৃতির জন্য, জনজাতির জন্য, তাহলে আমাদেরকে আজকেও আমাদের এই দেশের, এই রাজ্যের মানুষ উপজাতি বলে না। এই কথাটি হল জিএমপিরা, আমি গতকালও বলেছি, জিএমপি ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ পুরানা। আমি বলেছি তারা কি মুক্তি দেবে আমাদের? নামটা গণমুক্তি পরিষদ, তো আমি বলেছি কি মুক্তি দেবে তারা আমাদেরকে? তারা এই উপজাতি শব্দের থেকেও মুক্তি পায়নি, এখনো তারা ক্ষমতায় নিয়ে মুক্তি পায়নি, এখনো উপজাতি ধরে রেখেছে। আমরা সেখানে আমরা জনজাতি দিয়ে সরকারিভাবে ঘোষণা হলো, বিপ্লব দেব আমাদের মুখ্যমন্ত্রী যখন ছিলেন, জনজাতি কল্যাণ মন্ত্রী হবে আজকে থেকে, সরকারিভাবে বলার পরও তাদের অভ্যাসটা ছাড়তে পারেনি। অর্থাৎ সিপিএম এখনো আমাদেরকে উপজাতি রাখতে চায়। এই সিপিএম এবং কংগ্রেস ভাষা, সংস্কৃতি, জনজাতির জন্য কাজ করলে আমরা উপজাতিও থাকি না, আজকে রোমান হরফের জন্য আন্দোলন করতে হয় না। আমি এই কথাই বলেছিলাম। আর রাজবন্দর মহলে তো আমাদের রানীরা তো বলে যাবে মধ্যপ্রদেশ, নেপাল, গুজরাট থেকে এসে ককবরক জানেন না, তো ছেলে মেয়েরা কিভাবে ককবরক জানবে? আমরা আমাদের ইতিহাসকে দেখি আগে, আত্মসমালোচনা করি আগে। এই আত্মসমালোচনার সুরে আমি সেদিন বলেছিলাম আমাদের মহারাজা কৃত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমি রাজা হিসেবে পাইনি, কারণ উনি ছোট ছিলেন বলে ওনার মা কাঞ্চন প্রভা দেবী রাজত্ব করেছিলেন ইংরেজদের ইয়ের পরে আমাদের দেশের সঙ্গে যখন ইয়ে হয়। তার জন্য আমি কৃত বিক্রমকে দেখিনি রাজা হিসাবে। আমি জানি না ভালো মন্দ কিনা, কিন্তু আমি শুনেছি উনি যথেষ্ট ভদ্র মানুষ। কৃত বিক্রম কিশোর ভদ্র মানুষ, ভালো মানুষ, কিন্তু ওনার ছেলে তো মানে উগ্র হবেন আমি চিন্তা করে পাই না। কার থেকে শিখলেন, কার থেকে উগ্রতা শিখলেন আমি বুঝি না, কারণ ওনার বাবা তো এত ভদ্র ছিল। হ্যাঁ, আমি কংগ্রেস নেতা হিসেবে ওনাকে সমালোচনা করার অধিকার আছে আমার। কৃত বিক্রমজি কংগ্রেস নি নেতা, তিনবার নি এমএলএ, তাউনি বল কবরনি বাকি সালিয়া আবুল বাবা তো হাইনি বাগে অকৌরক সামনি যখন আকসুকা আনার প্রাদুর্ভাব শর্ট ম্যান হয়েছে। তো কাজে আর বেশি কম না গিয়া তাই মনে বক্তব্য जों बुझियै साउथ ताना नालाय বিজেপি যেভাবে সম্মান দেখাছিল, সাতজন রাষ্ট্রপতি, জিষ্ণু বাবুলতাব গভর্নর, তারপরে যিনি বিশ্বের যে সম্মান, যেভাবে স্কিম পলিসি বিভিন্ন সুবিধা নির্মাণের ক্ষেত্রে পার্টি নাইয়া সিপিএম মথা আইপিএফটি বিজেপি নাইয়া যত করে ভিন্ন দিব তো কাজে গরিব তাবুন চাবি ওই মোথাগারি পুরি নির্মাণকে বিজেপি দরকার। আর ও 10 বছর 20 বছর পরে ডেটা টিপ্রেলের মানে আমার নাইসিং তঙ্গেছেন বুলাই লাভ করে তো কাজে তাবুক থামি তঙ্গানি পাবে जों তাবুক বিজেপি দরকার আপনি পাকে जों বিজেপি ফাইনে এডিসিও মা জিপি নাই এডিসিও বিজেপি রাজ্য বিজেপি কেন্দ্র বিজেপি जों যত ক্ষমতা নিরালে সুযোগ নিরালে চিনি সুবিধা নয় আপনি পাকে এডিসিও ফাইনে বিজেপি নাম ভোট দিয়ে দিতে দিতে ওসিন কম সবাই নাও আগামী কমারণ মুখাকা হামবাই বিজেপি খাইতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা মহোদয়কে ওনার মূল্যবান ভাষণ রাখার জন্য। এখন আপনাদের সামনে মূল্যবান ভাষণ রাখার জন্য অনুরোধ করব ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয়
সুশান্ত দেব মহোদয়কে। भारत माता की। अरे এমনি বলে উনি কত সুন্দর বক্তব্য দিয়েছে, আগুন ধরানোর বক্তব্য শুনলাম আমরা। भारत माता की, भारत माता की, भारत माता की। আজকে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে সিপাহীজলা জেলা উত্তর ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে যে বিহার বিজয় সমাবেশ, এই মহতি সুন্দর অনুষ্ঠানে এই সভার সভাপতিত্ব করছেন এই জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় বিপ্লব চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির মাননীয় সাধারণ সম্পাদক অবিয়াছড়া কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় ভগবান দাস মহোদয়। আছেন আমাদের প্রাক্তন এমপি জনজাতির নেতৃত্ব রেবতী ত্রিপুরা মহোদয়। উপস্থিত আছেন সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, এই জেলার জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা মহোদয়, জেলা কমিটির সহ সভাপতি অমল দেবনাথ মহোদয়, আছেন বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয় এবং চরিলাম মন্ডলের মাননীয় মন্ডল সভাপতি তাপস দাস মহোদয়। তৎসঙ্গে এই জেলার বিভিন্ন মন্ডল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ নিষ্ঠাবান কার্যকর্তারা, সাংবাদিক ভাই বন্ধুরা, এই বাজারের ক্রেতা বিক্রেতা পথ চলতি যারা আছেন প্রত্যেককে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বেশি লম্বা বক্তব্য দেওয়ার অবকাশ নেই, কারণ আমাদের যিনি মূল বক্তা আছেন, প্রধান বক্তা ভগবান দা বিস্তারিত আলোচনা করবেন। সামনে যেহেতু এডিসি নির্বাচন এবং বিহার বিজয় সমাবেশ নাম দিয়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে, আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি এই কিছু রাজনৈতিক দল রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র কায়েম করছে। আমরা বিহার নির্বাচনের আগে দেখেছিলাম কিছু বিরোধী দলের নেতৃত্বরা ওনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা প্রচার করেছিলেন বিহার নির্বাচন নাকি এই রাজ্যের এই দেশের দিশা দশা দেখাবে। বিহার নির্বাচনে বিজেপি নাকি সরকার গঠন করতে পারবে না, জিতেন বাবু ওনার বক্তব্য বিভিন্ন স্থানে বলেছিলেন। আজকের এই বিহার বিজয় সমাবেশ থেকে আমি বিরোধী দলের নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই, বিহার নির্বাচনের রেজাল্ট আপনারা দেখেছেন, এই ঐতিহাসিক রেজাল্টে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার 200-র অধিক আসন নিয়ে ক্ষমতায় এসেছে, আর সিপিএম নোটার সঙ্গে লড়াই করছে, কংগ্রেস 7-এর মধ্যে সীমাবদ্ধ আছে। তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলার নেই, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, সিপিএম কংগ্রেস বিভিন্ন ভাবে এই রাজ্যের পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আগামী যে এডিসি নির্বাচন আমরা প্রত্যেকটা অংশের কার্যকর্তা, জাতি জনজাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আমরা অন্যান্য কোন রাজনৈতিক দলের উপর ভরসা করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করব না। আমরা একার দলে এডিসিতে প্রত্যেকটা এলাকায় আমরা পদ্ম ফুল ফুটাবো, সেই অঙ্গীকার আমাদের করতে হবে। আমি গত পরশুদিন আমাদের কৃষ্ণপুর বিধানসভার একটা যুব সম্মেলনে আমি বলেছিলাম, আমরা প্রত্যেকটা যুব অংশের কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তা, যুব ভাই বোনেরা মিলে এই রাজ্যের সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা এলাকায় আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় করব, আরো বেশি মজবুত করব। এবং যুব মোর্চা দায়িত্ব নিয়েছে, যিনি এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে, এই রাজ্যের বিধানসভার যিনি বিরোধী দল নেতা জিতেন বাবুকে আমরা আগামী বিধানসভা নির্বাচনে উনার সাবরুমে হারাবো, সেই প্রতিজ্ঞা আমরা করেছি। এবং আজকে যুব মোর্চা
সাবরুমের সংলগ্ন সাবরুম মহকুমার অন্তর্গত 39 মনুমণ্ডলে আজকে জনজাতি যুব ভাই বোনদেরকে নিয়ে আমরা একটা সম্মেলন করেছি। ওইখানে আমি বলেছি জিতেন বাবু নিজেকে তাত্ত্বিক নেতা হিসেবে মনে করেন। উনি বিহার নির্বাচনের আগে বলেছিলেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নাকি বিহার নির্বাচনের পরে আমরা মাকে বাবা ডাকবো, বাবাকে মা ডাকবো, বউকেও নাকি মা ডাকবো। আমি বিভিন্ন সময় বলেছিলাম আমরা মাকে মা ডাকি, আমরা বাবাকে বাবা ডাকি, আর জিতেন চৌধুরীর মতো আদা চোরকে আমরা আদা চোর বলে আখ্যায়িত করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী এডিসি নির্বাচনে আমাদের লড়াই করতে হবে। রেবতীদা উনার বক্তব্য স্পষ্ট বক্তব্য। উনি বলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের জনজাতি ভাই বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখেছি একটা রাজনৈতিক দল শুরু হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিয়ে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আগে উনার স্লোগান ছিল পয়লা জাতি পুরু পার্টি, তারপর স্লোগান ছিল থানসা, তারপর স্লোগান ছিল ওয়ান লাস্ট ফাইট, এখন স্লোগান দিচ্ছে ওয়ান নর্থ ইস্ট। উনি স্লোগান দিয়েই যাবেন, আমাদের দায়িত্ব ওনার স্লোগান না শুনে সংগঠনে মন দিয়ে প্রত্যেকটা বুথে যেন আমরা পদ্ম ফুল ফুটাতে পারি এবং জাতি জনজাতি সবাই মিলে এই রাজ্যের শ্রেষ্ঠত্বের জন্য আমরা কাজ করতে পারি। ভারতীয় জনতা পার্টি বিভেদে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি ঐক্যে বিশ্বাস করে। তাই ভারতীয় জনতা পার্টি আজকে গোটা দেশে এই রাজ্যেও আমরা কিন্তু একটা মজবুত স্থানে আছি। আর যুব মোর্চার রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আগামী এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চা এই রাজ্যের প্রত্যেকটা প্রান্তে লড়াই করবে এবং পদ্ম ফুল ফুটানোর একটা অগ্রণী ভূমিকা যুব মোর্চা পালন করবে। সেই দায়িত্ব আমরা প্রত্যেকের কাছে দিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয়কে। এখন মূল্যবান ভাষণ রাখার জন্য অনুরোধ রাখবো আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ভগবান চন্দ্র দাস মহোদয়কে। সবাইকে নমস্কার। যতন খুলকা আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তাদের বক্তব্য আপনারা শুনছেন। আজকের এই সভার শেষ বক্তা